করোনার কোয়ারেন্টিনে বছর জুড়ে স্থবির রাজনীতি, মহামারীর সংক্রমণ ও জাতীয় স্বার্থে রাজনীতিকে এক মঞ্চে আনতে ব্যর্থ। নতুন নয়, পুরনো বাস রং করে গণপরিবহনে শৃঙ্খলা আনার চেষ্টা। ঢাকায় কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্পে আধুনিকায়নে ৩ লাখ টাকা করে পাবেন মালিকরা। গুলিস্তানের সুন্দরবন মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান, ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ। বিপুল টাকায় কিনে নিয়মিত লাইসেন্স নবায়নের দাবি দোকান মালিকদের। কিশোরগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধ শতাধিক। বগুড়ার ধুনটে 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার 4। নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগীর সংখ্যা কমলেও দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে 1.5 গুণ। নতুন স্ট্রেইনের সংক্রমণ জাপান ও ফ্রান্সেও, ভ্যাকসিন নিয়ে নানা প্রান্তে তোড়জোড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারত পিছিয়ে 159 রানে। পাকিস্তানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 222। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রিদিমা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। করোনার ছোবলে বছর জুড়েই প্রায় স্থবির রাজনৈতিক কর্মকাণ্ড। নিরুত্তাপ রাজনীতি এখনও সচল হয়নি। এই সভা সমাবেশ বা রাজনৈতিক কোলাহল। রাজনীতি বিশ্লেষকরা প্রায় রাজনীতিহীন 2020 সালে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে এমন মন্তব্য করছেন। পাশাপাশি বলছেন, এই মহামারী মত পার্থক্য থাকা সত্ত্বেও 2 বড় রাজনৈতিক শক্তিকে জাতীয় স্বার্থে এক মঞ্চে আনতে পারত, কিন্তু রাজনীতিবিদরা সেই সুযোগও হাতছাড়া করেছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সভা সমাবেশ, মিছিল, স্লোগান, এই হলো বাংলাদেশের রাজনীতির চিরচেনা রূপ। 2020 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এমনই ছিল রাজনৈতিক অঙ্গন। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা এসে মার্চ মাসে হঠাৎই থামিয়ে দেয় সবকিছু। শুরু হয় রাজনৈতিক কোয়ারেন্টাইন। স্থবিরতা কাটিয়ে এপ্রিল মে মাসে শুরু হয় ভার্চুয়াল রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি দুদলই ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু করেন রাজনৈতিক কর্মকাণ্ড। করোনার ছোবলে এখন পুরোপুরি সক্রিয় নয় কোনো কিছুই, তাই রাজনীতিও নেই আগের জায়গায়, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2020 তো প্রকৃতপক্ষে কোনো রাজনীতি ছিলই না। করোনায় বিপর্যস্ত মানুষের পাশে রাজনীতিবিদদের থাকা না থাকা নিয়েও প্রশ্ন ছিল বছর জুড়ে। পাশাপাশি কিছু জনপ্রতিনিধির অনৈতিক কর্মকাণ্ড রাজনীতিবিদদের ভূমিকাকে আবারও প্রশ্নবিদ্ধ করে। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক করোনাকালে সরকারি ও বিরোধী দলের ভূমিকার মূল্যায়ন করেছেন। ক্ষমতাসীন দল যদি এই ধরনের সমস্যাগুলোকে সমাধান না করে রাজনৈতিকভাবে, তাহলে কিন্তু কখনো অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা সমাধান হবে না। বিএনপি তো সেই ঘরে বসে আছে, তাদের বিশাল কর্মী বাহিনী আছে, তারা যে কোনো সময় ডাক দিলে লক্ষাধিক লোক ঢাকা শহরে নিয়ে আসতে পারে। কিন্তু ঘরে বসেই তারা কি করতেছে, সিদ্ধান্ত গ্রহণ করতেছে, জনগণের নিকট আসতেছে না এবং জনগণের দাবিগুলোকে সামনে রেখে প্রোগ্রাম চক আউট করতেছে না। করোনাকাল এখন পর্যন্ত কেড়ে নিয়েছে প্রায় 7,500 মানুষ, যার মধ্যে আছেন কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ। তাদের শূন্যতা হয়তো পূরণ হবার নয়, তারপরও জাতীয় সংকটে দুদল দুদিকে। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, অর্থাৎ রাজনীতি হচ্ছে সমঝোতার মাধ্যমে একটা উপসংহারে উপনীত হওয়া। সেখানে আমরা দেখব 2020 সালে এই যাত্রাটুকু শুরু হয়নি। করোনা সংকটে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই দলটির ভূমিকা আরও ভালো হলে সংসদে জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী হতো। বাঘের পিঠে ওঠা খুব সহজ, নামা খুব কঠিন হয়ে যাবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। জমবে মজা সব খাবারে, তো হয়ে যাক কোকা কোলা। কোকা কোলা, কোকা কোলা। কোকা কোলার সাথে খাওয়ার মজা জমবে। নতুন বাস এখনই নয়, পুরনো বাসগুলোকে রংচং করে রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, বিদ্যমান বাসগুলোকে আধুনিকায়ন করতে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা।
আগামী 1 এপ্রিল থেকে ঘাটারচর মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে এই পাইলট প্রকল্প। আরও জানাচ্ছেন প্লাবন রহমান। জোরে সোরে এগুচ্ছে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের কাজ। কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক পাইলট প্রকল্প চালু করতে প্রস্তুতি চলছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, রজনীগন্ধা, সিটি লিংক সহ অন্তত 5টি কোম্পানির 50 জনের বেশি মালিকের অন্তত 165 বাস চলছে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড রুটে। বিদ্যমান এসব বাস দিয়েই ঘাটারচর মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প চালু করতে চান কর্তৃপক্ষ। এসব জরাজীর্ণ বাসের উপর ভর করে এই ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। তবে এসব বাসেই লাগানো হবে নতুন রং। পুরনো এসব বাসগুলোকেই ভেতরের সিট সহ যতটা সম্ভব নতুনত্ব আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই রুটের সব বাসকে সবুজ রং করা হবে। বাসের ভেতরের দুরবস্থা পরিবর্তন করে নতুন করতে স্বল্প সুদে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। অনেকে ভাবছে যে এখানে নতুন বাস দিয়ে শুরু করে না কেন। নতুন বাস দিয়ে এই মুহূর্তে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। প্রতি গাড়ি প্রতি 3 লক্ষ টাকা করে ব্যাংক ঋণ দেওয়া হবে এবং সেটা 4.5% ইন্টারেস্টে 2 বছরের মধ্যে পরিশোধযোগ্য। সেই টাকা দিয়ে গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, তারপরে গাড়িগুলো রুটে যাবে। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামে প্রত্যেক চালক হেল্পারকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও পাইলট প্রকল্পে তেমনটা হবে কিনা এখনও নিশ্চিত না। তবে পাইলট প্রকল্প চালুর আগে এই রুটে বাস স্টপেজ টিকিট কাউন্টার করে দিচ্ছে 2 সিটি কর্পোরেশন। কোম্পানি যদিও ফুল ফ্লেজেড জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে না, তারপরেও শ্রমিকদেরকে, ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তাদেরকে বেতন ভিত্তিক চালাতে হবে, তাদের ড্রেস কোড থাকবে। এখনও ডেইলি বেসিসে আমরা আগে আপাতত শুরু করব, পরবর্তী পর্যায়ে ওইটাকে আমরা মান্থলি বেসিসে নিয়ে যাব। এমন সিদ্ধান্তে খুশি ঘাটারচর রুটের পরিবহন শ্রমিক যাত্রীরা। কথা কাজের মিল দেখতে মুখিয়ে তারা। মালিকও পয়সা পাবে, সব দিক দিয়ে সুবিধা হইব। সরকার যদি যেভাবে বলতেছে কাজটা যদি সেভাবে হয়, সরকারের ছত্রছায়ায় থাকাই ভালো। বাসের পিরাপিরি তো এক কোম্পানি হলে ভালো হয়। সব মিলিয়ে পাইলট প্রকল্প কতটা শৃঙ্খলা ফেরাতে পারে ঘাটারচর মতিঝিল রুটে তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও অন্তত 4 মাস। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিতের পর আবারও শুরু হয়েছে সুপারমার্কেটের অবৈধ দোকান উচ্ছেদের কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের এক উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুপুর 12টার দিকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। এরই মধ্যে সেখান থেকে 3 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে কর্পোরেশন। এদিকে জীবনের সর্বস্ব দিয়ে ক্রয় করা দোকান হারিয়ে পথে বসেছেন অনেকেই। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। অবৈধ দোকান উচ্ছেদের 3য় দিনের মতো যখন ব্যস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তখন জীবন জীবিকার একমাত্র অবলম্বন দোকানটি গুড়িয়ে দেওয়ার চিত্র চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কোনো উপায় নেই এই মানুষগুলোর। 70-80 লাখ টাকা দিয়ে ক্রয় করা একমাত্র দোকান হারিয়ে নিরুপায় কয়েকশো মানুষ। তাদের দাবি, সকল শর্ত মেনে দোকানের লাইসেন্স নবায়ন করেছেন তারা। 2012 সালে এসে প্রশাসক এসে আমাদেরকে অস্থায়ীভাবে বরাদ্দ দেয়। এখানে যে দোকান নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো অবৈধভাবে না, এটা বৈধভাবে। আমাদের সূত্রপাত কিন্তু বৈধ। আমার পথে বসা ছাড়া আর কোনো রাস্তা আসেনি, আমার তো সবই গেছে গা। কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বিগত দিনে যেসব মেয়র ও প্রশাসনে এসেছেন তারাই নকশা জালিয়াতি করে আন্ডারগ্রাউন্ড, পার্কিং, লিফট, হাঁটা চলার জায়গা, এমনকি ভবনের টয়লেটের জন্য নির্ধারিত স্থানেও রাতারাতি গড়ে তোলেন দোকান। এমন অন্তত 753টি দোকান রয়েছে যা সবই ভেঙে ফেলা হবে। ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস স্যার ইতিমধ্যেই বলেছেন যে প্রকৃত ব্যবসায়ীদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। অভিযোগ রয়েছে মার্কেটের নকশা জালিয়াতির পেছনে হাত রয়েছে সাবেক একজন মেয়র, মার্কেট কমিটি ও স্থানীয় কমিশনারের বিরুদ্ধে। কিন্তু সেসব অভিযোগ সবই মিথ্যা বলে জানান ওয়ার্ড কমিশনার। এই যে মানুষগুলোরে নিঃস্ব করতেছে, আওয়ামী লীগের কাণ্ডে বদনাম হইতেছে আজকে, কিন্তু খাইতেছে তো জামাত বিএনপি সব। দেখেন আপনি ঢাকা 2 সিটি কর্পোরেশনের 42টি মার্কেটে এমন নকশা জালিয়াতির প্রমাণ রয়েছে যা পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। একটি বহুতল মার্কেট নির্মাণের আগেই তার পূর্ব শর্ত হচ্ছে সেখানে পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং মানুষের বিচরণের সুযোগ সুবিধা থাকতে হবে। কিন্তু এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নেই তেমন কোনো সুযোগ সুবিধা। কারণ কালের পরিক্রমায় যে সমস্ত মেয়র কিংবা এই সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছেন তারা যে যার মতো করে নকশা জালিয়াতি করে গড়ে তুলেছেন অবৈধ দোকানপাট, আর যার ভুক্তভোগী হচ্ছেন আজকের এই দোকান মালিকরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
কিশোরগঞ্জের ইটনায় 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। শনিবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ ছিল। শুক্রবার স্থানীয় টেম্পো স্ট্যান্ডে টেম্পোতে লোক ওঠানোকে কেন্দ্র করে 2 গ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। মীমাংসার জন্য রাতে আমিরগঞ্জ বাজারে দুপক্ষ সালিশে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 40 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ। বগুড়ার ধুনটে ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে 8 বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা ও ধর্ষণের দায় স্বীকার করেছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার দিন 14 নভেম্বর বাপ্পি ও তার সহযোগীরা নুসরাতপুর গ্রামে ওয়াজ মাহফিল তুলে নিয়ে শিশু তাবাসসুমকে ধর্ষণ করে হত্যা করে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাপ্পি আহমেদ, কামাল পাশা, শামীম রেজা ও লাবলু শেখ গ্রেফতার করে। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আসামিরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় 24 ঘন্টায় 9,912টি নমুনা পরীক্ষা, শনাক্ত 834 জন। এই সংখ্যাটি গত 7.5 মাসের মধ্যে সবচেয়ে কম। 24 ঘন্টায় নতুন যত রোগী শনাক্ত হয়েছে তার দ্বিগুণ সুস্থ হয়ে উঠেছেন। তবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষার সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা 1.5 গুণ বেড়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। 24 ঘন্টায় মোট 30 জনের মৃত্যু, মোট মৃত্যু 7,428 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এই পর্যন্ত সুস্থ 4,50,488 জন। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,08,099 জন হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 8.41%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.86%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.66% এবং মৃত্যুর হার 1.46%। অনুমোদনের পরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ। এরই মধ্যে ইতালি ও গ্রিসে পৌঁছেছে মার্কিন ফার্মাসিউটিক্যালসের প্রথম চালান। দক্ষিণ কোরিয়া ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এদিকে শুক্রবার ফাইজারের টিকা গ্রহণ করেছেন সৌদি যুবরাজ সালমান। অন্যদিকে 7,000-এর বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষার পর চীনের সিনোভ্যাকের টিকা 91.25% কার্যকর বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। বঙ্গবন্ধু বেঁচে থাকলে 40 বছর আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত বিজয়ের 49 বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু একথা বলেন। তিনি বলেন, 1972 সালে চট্টগ্রামের বেতবুনিয়ায় বঙ্গবন্ধু যে স্যাটেলাইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, 40 বছর পর তার উৎক্ষেপণ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেমে যায় উন্নয়নের চাকা। আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার 49 বছরের মধ্যে 34 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মূলত স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা, সেই 11 দফার ভিতরে 6 দফা দাবি সন্নিবেশিত ছিল। আজকে যেটা ইউনেস্কো ইন্টারন্যাশনাল হেরিটেজের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্থান লাভ করেছে, সেই ভাষণে 3টি পাঠ ছিল। সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শনিবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন,
জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে চলছে। করোনার মহামারীর মধ্যে সরকার টিকা প্রদানেও দুর্নীতির চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই সরকারকে বাধ্য করব একটা নির্বাচন দেওয়ার জন্য, যে নির্বাচনটা হবে নিরপেক্ষ এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেই কাজ আমরা করছি। চলে গেলেন কোথাও কেউ নেই এর জনপ্রিয় বদি চরিত্রের অভিনেতা আব্দুল কাদের। ৬৯ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। শনিবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ক্যান্সারের সাথে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা, জানাচ্ছেন ফাতেমা কাউসার। মাত্র দুদিন আগেই প্রিয় দাদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে কেঁদে প্রতিবাদ জানিয়েছিল তৃতীয় শ্রেণী পড়ুয়া আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শনিবার সত্যি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের, যা এখনো দুঃস্বপ্ন লুবাবার জন্য। গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় গুণী এই অভিনেতাকে। জানা যায় সারা শরীরে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি ক্যান্সার। দেশে ফিরে ২০ ডিসেম্বর রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় আব্দুল কাদেরকে। সেখানেই মারা যান সবার প্রিয় বদি। মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার ডিওএইচএস এর বাড়িতে। সেখানে শেষবারের মতো তাকে দেখেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত শেষ ইচ্ছাটা পূরণ করে যেতে পারেনি। আবার দাদা অবশ্যই জান্নাতে যাবে, দাদা কোনো খারাপ কাজ করেনি, সবই ভালো করেছে। মিরপুর ডিওএইচএস থেকে মরদেহ আনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে ফুল আর অশ্রুতে প্রিয় বদিকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। সবসময় আনন্দে থাকতে চাইতো, অন্যকে আনন্দ দিত। বলে বোঝানো না যাবে না যে কি ধরনের একটি ভালো মানুষ ছিলেন। যেখানেই থাকুন আব্দুল কাদের, আমাদের কাদের কাকা, কারো কাদের ভাই, প্রিয় মানুষ, উনি ভালো থাকুন। একজন নাট্য অন্তপ্রাণ মানুষ, একই সাথে অত্যন্ত ভালো মানুষ। আর আজকে হারাইলাম আমি 2 দশক ধরে যার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি, সেই মামা। শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল কাদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছে কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। 64 পৌরসভায় মেয়র পদে দলের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করে। বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলীয় সূত্র জানায়, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সভাপতির জরিপ এবং প্রার্থীদের যোগ্যতা এবং জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা দলের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে 64 পৌরসভার নির্বাচন। দলে গ্রুপিং বন্ধ করে ঐক্যবদ্ধ না হলে আন্দোলনে সফলতা আসবে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সরকার হঠাতে প্রতিদিনই ওয়াদা করেন নেতাকর্মীরা, কিন্তু সেটি আর তারা মনে রাখেন না কেউ। দলের মধ্যে সব সংগঠনের শক্তি এক করে ঐক্যবদ্ধ হওয়ার সংগ্রাম করাটাই বিএনপির জন্য এখন প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। সকল অঙ্গ সংগঠন আর আমাদের সহযোগী সংগঠন, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই তাহলে কি আর কাউকে লাগে? তাহলে আজকে থেকে এই কাজটাই করি। ফার্স্ট অল স্ট্রাগল ফর ইউনিটি, অর্থাৎ দলের মধ্যে আমাদের যতটুকুই আছে ওটুকু আমরা ঐক্যবদ্ধ হওয়ার সংগ্রাম করি। চিকেন কাবাব আর টিক্কাতে
মজার সাথে খাওয়ার মজা জমবে। পৌষের হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। রোববার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। নওগাঁর 11 উপজেলার হাসপাতালগুলোতে প্রায় 200 রোগী ভর্তি হয়েছে। পুলিশি নির্যাতনে রিকশা চালক নাজমুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর মহানগরীতে শুরু হয়েছে আধা বেলার অটোরিকশা ও ভ্যান ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে চালকরা অবস্থান নেয়। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকেই নগরীর শাপলা চত্বর, বাস টার্মিনাল, লালবাগ মডার্ন মোড়, সাতমাথা, লালবাগ, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন অটোরিকশা ও ভ্যান শ্রমিক চালকরা। প্রকাশিত হলো দেশের রেল ব্যবস্থার উপর প্রথম পূর্ণাঙ্গ বই রেলকে ঘিরে। রেলওয়ে ইতিহাস নিয়ে লেখা এই বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। শনিবার বিকেল 4টায় রাজধানীর কাঁটাবনে সীমিত পরিসরে আয়োজন করা হয় রেলকে ঘিরে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। রেল নিয়ে সাধারণ সব প্রশ্ন ও কৌতূহলকে নিয়ে বইটি লিখেছেন জয়দীপ দে। 10টি অধ্যায়ে বিভক্ত বইটিতে রেলকে ঘিরে গত 150 বছরের অধিক সময়ে যে সংস্কৃতি ও সভ্যতার বিকাশ হয়েছে তার কিছুটার আলোকছটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে রেলের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আগামী 10 বছরের মধ্যে আরও অনেক সুবিধাজনক অবস্থায় পৌঁছাবে বাংলাদেশ রেল। সময় হলো আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত রাত 10টার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজয় দিবস ক্লাব কাপ রাগবি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সারাদিনব্যাপী পল্টন আউটডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটির নকআউট ভিত্তিক প্রথম রাউন্ড, সেমিফাইনাল, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও অংশগ্রহণকারী ক্লাবের মাঝে ক্রেস্ট বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমেদ সহ আরও অনেকে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। নাইজেরিয়ায় বড়দিনের আগের দিন সন্ধ্যায় বোকো হারামের জঙ্গিরা খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত 11 জনকে হত্যা করেছে। এছাড়া গির্জার যাজক সহ 7 জনকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। উত্তরের বর্নো রাজ্যের চিবুকের কাছে পেমি গ্রামে বৃহস্পতিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চিবুকের স্থানীয় সরকারের সচিব। বিবিসি জানায়, ওই এলাকায় হামলা চালিয়ে তারা একটি গির্জা, একটি ওষুধের দোকান এবং বেশ কটি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। চিবুক থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই একই গ্রামে 6 বছর আগে 200-রও বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেমি গ্রামে বড়দিন উপলক্ষে একটি ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইউথ অর্গানাইজেশনের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালেই বোকো হারাম জঙ্গিরা হামলা চালায়। শেষ করব রাতের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। করোনার কোয়ারেন্টিনে বছর জুড়ে স্থবির রাজনীতি, মহামারীর সংক্রমণ ও জাতীয় স্বার্থের রাজনীতিকে এক মঞ্চে আনতে ব্যর্থ। নতুন নয়, পুরনো বাস রংপুরে গণপরিবহনের শৃঙ্খলা আনার চেষ্টা। ঢাকায় কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্পে আধুনিকায়নে
3 লাখ টাকা করে পাবেন মালিকরা। গুলিস্তানের সুন্দরবন মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান, 300 অবৈধ দোকান উচ্ছেদ, বিপুল টাকায় কিনে নিয়মিত লাইসেন্স নবায়নের দাবি দোকান মালিকদের। কিশোরগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশতাধিক। বগুড়ার ধুনটে 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার 4। নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগীর সংখ্যা কমলেও দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে 1.5 গুণ। নতুন শ্রেণীর সংক্রমণ জাপান ও ফ্রান্সেও। ভ্যাকসিন নিয়ে নানা প্রান্তে তোড়জোড়। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারত পিছিয়ে 159 রানে। পাকিস্তানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 222। এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv